প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। গণমাধ্যমের প্রধান সংবাদগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি বিশ্লেষণের নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত আলোচক হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং দেশের সঙ্গীত বিষয়ক একমাত্র পত্রিকা সারগাম সম্পাদক জনাব কাজী রওনক হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। প্রিয় দর্শক, আমরা দেখছি যে গণমাধ্যম জুড়ে প্রতিদিনই এখন প্রধান সংবাদ শিরোনাম থাকছে আসন্ন নির্বাচনকে ঘিরে, বিশেষ করে নির্বাচনী প্রচার। দেশ জুড়ে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা প্রচার চালাচ্ছেন সব প্রার্থীরা। তারা ভোটারদের দ্বারে দ্বারে যেমন যাচ্ছেন, জনসভা করছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এর মধ্যে একটি সংবাদ শিরোনাম আমাদের চোখে পড়ছে, সেটি হচ্ছে অসহিষ্ণু হয়ে উঠছে রাজনীতি, কারণ ভোটের মাঠে আক্রমণাত্মক বক্তব্য। আমরা এই প্রসঙ্গটিকে ঘিরে আলোচনা শুরু করতে চাই সম্মানিত আলোচক জনাব কাজী রওনক হোসেনের সঙ্গে। আসলে এই শিরোনামটা যেটা আক্রমণাত্মক বক্তব্য, আমার কাছে কেন জানি মনে হয় যে এটা বোধহয় খুব সঠিক না। কারণ হলো, ন্যাচারালি আমি যখন কোথাও নির্বাচনী প্রচারণা করতে যাব, আমি আমারটাই বলবো, আমার ভালো মন্দই বলার চেষ্টা করব। আমি স্বাভাবিক কারণে আপনারটা বলবো না বা আপনার প্রচারণা করব না। সেটা করতে গেলে এটা তো কিছুটা হবে। আক্রমণাত্মক বলতে এক্স্যাক্টলি কী মেন করছে আমি জানি না। এখন পর্যন্ত আমি যে কয়টা নির্বাচনী সভা দেখেছি, শুনেছি, সেখানে ওরকমভাবে কিন্তু মানে নেগেটিভ আমি তেমন পাইনি। বরঞ্চ আমি যেটা বলবো, আসলে যেটা হয়েছে কি, যে এই 15-17 বছরে যেই মানে নির্বাচনহীন একটা পরিস্থিতি চলে গেল, ফলে আমরা নির্বাচনটার ফ্লেভারটা, নির্বাচনের উৎসব, নির্বাচনের প্রচারণা সবই ভুলে গেছি। তাতে আমার মনে হচ্ছে যে বিএনপি যখন জামাতের এগেনস্টে বলছে, বা জামাত যখন বিএনপির এগেনস্টে বলছে, কেউ তার সরাসরি নাম দিয়ে বলে না, বাট সবাই বলছে যে কে কাকে বলছে, তখন মনে হয় যে এটা খুব অসহিষ্ণু এবং একটা সংঘাতময় দিকে যাচ্ছে। আসলে কিন্তু তা না। এবং আমি যেটা সবচেয়ে ভালো লেগেছে আমার, তা হচ্ছে যে বিএনপির যেই সভা হচ্ছে, সেখানে বিএনপির বাইরেও অন্যান্য দলের লোকেরাও শ্রোতা হিসেবে যাচ্ছে। আগে তো ধারে কাছেও কেউ যেত না। আবার জামাতের যেই সমাবেশ হলো, সেই সমাবেশেও আমি দেখলাম যে বিভিন্ন দলের লোকই গেছে। মানে মানুষের এখন একটা প্রচণ্ড আগ্রহ সৃষ্টি হয়েছে এই নির্বাচন নিয়ে। ফলে তারা যেতে চাচ্ছে বিভিন্ন মূল দলগুলোর অনুষ্ঠানে, শুনতে চায় যে এদের বক্তব্য কী, এদের প্রতিশ্রুতি কী, এদের ইলেকশন ম্যানিফেস্টো কী। তো সংঘাতময় হতেই পারে, কিন্তু সেটা যে এখনই সেরকম শঙ্কা তা কিন্তু না। আমরা যেমন আপনি যেমন বলছিলেন যে প্রার্থীরা তো মূলত সভা সমাবেশগুলোতে তাদের পরিকল্পনার কথা বলছেন, তাদের ভালো দিকগুলোর কথা তুলে ধরছেন। আমরা নির্বাচন কমিশনের প্রস্তুতি দেখছি, রাষ্ট্রীয় পর্যায় থেকেও সঠিক সময় নির্বাচন আয়োজনের তাদের প্রতিশ্রুতি বারবার আমরা শুনতে পাচ্ছি। এর মাঝে সামাজিক পরিমণ্ডলে আপনি যেমন একটু ইঙ্গিত দিচ্ছিলেন যে কেউ কেউ বলে থাকেন যে আসলেই ঠিক সময় নির্বাচনটি হচ্ছে কিনা, কোনো রকম অঘটন ঘটতে পারে কিনা। এর ভিত্তি কি বলে আপনার মনে হয়? এটা আসলে ওই যে কথাটা আমি বললাম, যে আমরা তো নির্বাচনী একটা প্রসেসের থেকে বহু বছর ধরে দূরে আছি। ফলে এই যে একটা সুন্দর প্রসেস শুরু হলো, আমি বলবো যেটা শুরু হলো, প্রক্রিয়াটা শুরু হলো, মানে নির্বাচনের পথে হাঁটার প্রক্রিয়াটা শুরু হলো। আগে কাগজে কলমে নির্বাচন হয়েছে, কিন্তু বাস্তবে হয় নাই। এখন প্রচুর ছেলেমেয়েরা যারা নতুন ভোটার, তাদের সংখ্যা প্রায় আপনার 2 কোটির উপরে নতুন ভোটার যারা, তারা প্রার্থীদের মধ্যে বড় অংশ তরুণ, 34% তরুণ যুবা প্রার্থী। হ্যাঁ, তো ফলে এটার একটা আলাদা ইমেজ হবে। আর আমার কাছে কিন্তু এখনও যেটা আমি আপনাকে বলছি, যে আসলে এই যে সংখ্যা, আমাদের একটা দুর্ভাগ্য হলো যে আমরা এখন নিউজের চাইতে মানে ভিউজের প্রতি বেশি ঝুঁকে গেছি, এবং কোন চ্যানেলের ভিউজ বেশি হচ্ছে, কোন নিউজটার ভিউজ বেশি হচ্ছে, সেটার প্রতি বেশি ঝুঁকে গেছি। এবং সেই কারণে আমরা অনেক সময় সত্যিকার নিউজ থেকে সরে যেয়ে আমরা কিন্তু নিজেদের মন গড়া ভিউজও দিয়ে দিচ্ছি।
এখন যদি আমি বলি যে না এটা অসম্ভব, একটা গণ্ডগোল হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, রক্তারক্তি হবে, সেটাও যেমন ভিত্তিহীনও বলা যাবে না, ভিত্তি আছে তাও বলা যাবে না, কারণ ইলেকশন একটা খুবই আনসার্টেন ব্যাপার। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যা যাচ্ছে, মনে হচ্ছে নির্বাচন কমিশন তাদের সাধ্যমতো চেষ্টা করছে, এবং দলগুলো শুধু মুখে মুখে যাই বলুক না কেন, বাস্তবে তারা আগের মানসিকতায় নাই। কারণ তারা দেখেছে যে যদি একটা নির্বাচন সুষ্ঠুভাবে না হয়, ভোট প্রক্রিয়া যদি সঠিক না হয়, তাহলে কি হয় সেটা কিন্তু গত 15 বছর 17 বছরে এদেশের জনগণ, এদেশের রাজনৈতিক দল সবাই দেখেছে। সুতরাং সবারই আক্কেল হওয়ার কথা যে আসলে কি করা উচিত। আপনি যে তারুণ্যের প্রাধান্যের কথা বলছিলেন, নির্বাচনে প্রার্থীদের বড় অংশ এবং প্রার্থীর একটি উল্লেখযোগ্য অংশ এবং ভোটারদের বড় অংশ তরুণ, এবং তার ভিত্তিতে যদি আমরা বলি যে এর মধ্যে দলগুলোর পক্ষ থেকে বা প্রার্থীদের পক্ষ থেকে তাদের ইশতেহারকে ঘিরে যে ধরনের পরিকল্পনার কথা আমরা দেখতে পাচ্ছি, সেটি এই তারুণ্য নির্ভর আগামী বাংলাদেশের জন্য কতটা উপযোগী আপনার মনে হয়? আসলে ইশতেহারের উপরে আমি খুব একটা বিশ্বাসী না। যেমন মানে প্রত্যেক সরকারই বা যারা বড় দল থাকে তারা নানান কিছু বলে, প্রতিশ্রুতি দেয়। এখন আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, কিন্তু এই সমস্ত ইশতেহার বা প্রতিশ্রুতি দিয়ে কাজ হবে না। জেতার পরে কে কী করবে, কে কী করছে সেটা হচ্ছে আসল। কারণ আমরা মানে অনেক রকম প্রতিশ্রুতি দেই, আমরা অনেক রকম মানুষকে ধোঁকা দেই, প্রতিশ্রুতি না দিয়ে বলতে ওই ধোঁকা দেই। যেমন বিভিন্ন জায়গায় ম্যানিফেস্টোতে থাকে আমরা ক্ষমতা এলে 31 তলা বিল্ডিং বানিয়ে দিব, আমরা ক্ষমতা এলে অমুক করব, তমুক করব। এখন এই যে বলে, এটা কিভাবে হবে, সরকারিভাবে এই সামর্থ্য আছে কি না এটা চিন্তা করে না, কিন্তু বলে দিলাম। আর আমার মনে হয় না যে এখন ভোটাররা এতটা বোকা যে এই সমস্ত শুকনা মানে প্রতিশ্রুতিতে তারা নেমে যাবে, ভোট দিবে। আমার মনে হয় না। আমার কেন জানি মনে হয় যে এবার যারাই ভোট দেখ তারা জেনে শুনে বুঝে ভোট দিবে, অন্ধমতন ভোট দেবে না। দল করলেও দলের বাইরে গিয়েও ভোট দিবে অনেকে। আরেকটি সংবাদ শিরোনাম আজ প্রাধান্য পেয়েছে, সবকটি সংবাদপত্রেই আমরা দেখতে পাচ্ছি। প্রধান শিরোনাম হিসেবেও এসেছে বাংলাদেশের স্বপ্নভঙ্গের দিনে বিসিবির সাকিব জুয়া অর্থাৎ সাকিব আল হাসানকে জাতীয় দলে দেশের ভেতরে এবং বাইরে খেলানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই শিরোনামটি এসছে। আমি তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, এবং আমি মনে করি যে সাকিবের মতন একজন খেলোয়াড়, তাকে খেলার বাইরে রাখা এটা অত্যন্ত দেশের জন্য মঙ্গলজনক না। কারণ সে তো রিপ্রেজেন্ট করেছে এবং সে তো প্রুভ করেছে যে সে থাকলে পরে খেলার রেজাল্ট কী হয়। কিন্তু পাশাপাশি খেলোয়াড়দের প্রতিও আমার অনুরোধ, ভাইরে আপনারা এই সামান্য লোভে দলবাজিতে যেন না। আপনার দল একটা হওয়া উচিত, আপনার যেই খেলা সেই খেলাটাকে নিয়েই আপনার থাকা উচিত। এই যে দলবাজিতে অথবা মানে ওই মানি লন্ডারিং ইত্যাদি নানান কিছু আছে, তো এগুলোতে যাওয়ার দরকার নাই। সাকিব যেই টাকা পেয়েছে, আজ থেকে 40 বছর আগে কোনো ক্রিকেটার স্বপ্নেও এটা কল্পনা করতে পারে নাই, কিন্তু সাকিব তো বাস্তবে সেটা পেয়েছে। তো এর বাইরে আর কত কি দরকার তার, মানুষের ভালোবাসা বলেন যাই বলেন। তো এখানে বিসিবি, আবারও বলছি যে তারা অত্যন্ত সুন্দর একটা ডিসিশন নিয়েছে। কারণ আমার দলকে শক্ত রাখতে হবে, শক্তিশালী করতে হবে। সেখানে কোনো নির্দিষ্ট খেলোয়াড় বা নির্দিষ্ট লোকের যদি কোনো ভুল ত্রুটি থাকে, তো তাকে ফেলে না দিয়ে তাকে শুধরিয়ে যদি আনা যায়, তাহলে আমার মনে হয় তার পারফরমেন্স আরও বেটার হবে। এবং এই জন্য অবশ্যই সাকিবকেও সতর্ক থাকতে হবে, সাকিবকেও বুঝতে হবে যে সে কিছুটা ভুল পথে চলে গেছিল, যেটা তার উচিত হয়নি। আমি মনে করি যে এটা বিসিবির অত্যন্ত ভালো একটা পজিটিভ দিক, এবং এটার একটা ইন্ডিকেশন ভালো, সেটা হলো যে বিসিবি বোর্ডে এবার যারা আছে তারা কিন্তু দলবাজ না। যারা আছে সবাই দেখবেন যে যার যার ক্ষেত্রে অত্যন্ত সম্মানী এবং স্বনামধন্য।
এটা খুবই জরুরি। এবং অনেকেই খেলোয়াড়ি ব্যাকগ্রাউন্ড থেকে হ্যাঁ, ইভেন এই যে আসিফ আকবর, সেও তো খেলতো, মানে আমরা তাকে চিনি শিল্পী হিসাবে, বাট হি ওয়াজ এ গুড প্লেয়ার। তো আমরা আরেকটি শিরোনাম, যেটি আমরা স্বপ্নভঙ্গ বলে শিরোনামে উল্লেখ করা হয়েছে, ভিন্ন একটি, বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ হচ্ছে, টি-20 বিশ্বকাপ, এবং পরিবর্তে স্কটল্যান্ড। আমরা জানি এর প্রেক্ষাপটটি কি। একটি মন্তব্যসূচক সংবাদ শিরোনাম রয়েছে, এর ফলে আমরা রাজনীতিতে জিতেছি, ক্রিকেটে হেরে গেছে। আপনি কি বলবেন? এটা সত্যি কথা যে রাজনীতিতে জিতেছি, ক্রিকেটে হেরে গেছি। কারণ হলো, খেলোয়াড় যদি খেলতে না পারে, সে কত বড় খেলোয়াড় এটা কিন্তু কোনো মানে নাই। তাকে খেলতে হবে, মানে আপনাকে ফিল্ডে থাকতে হবে। ফিল্ডে থাকতে পারলো না, যে কারণে পারলো না, সেটা আবার রাজনীতি মানে বিজয়। কারণ হলো যে ক্রিকেট তো অবশ্যই একটা অনেক বড় আকর্ষণীয় খেলা আমাদের, কিন্তু এটা চাইতে দেশের মর্যাদাটা অনেক জরুরি। এবং আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এই বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করার সময় আর এখন নাই, এবং ভবিষ্যতে হয়তোবা নতুন নির্বাচিত সরকার আসার পর এটা আরও বদলে যাবে। আমার কথা হচ্ছে, বাংলাদেশকে যদি এখন কেউ 71, 72-র কথা চিন্তা করে মানে এটাকে ট্রিট করতে চায়, তাহলে এর চাইতে বড় ভুল আর হবে না। এটা আমি মনে করি যে যথার্থ আপনার হেডিংটা হয়েছে, যে রাজনীতিতে জিতেছে কিন্তু ক্রিকেটে হেরেছে। ক্রিকেটে হেরেছে মানে হলো যে খেলাটা তো যেতে পারলো না। রেজাল্ট কী হতো ওখানে, যে যদি সবগুলোতে হারতো তাহলেই বা কী হতো, বা সবগুলোতে জিতলে কী হতো, এটা তো আমরা কেউ জানি না, বা এটা এখন আর অ্যাজাম্পশনের কোনো সুযোগ নাই। কিন্তু খেলাটা হলে ভালো হতো, যদি যেতে পারতো, এক্সপেরিয়েন্স বাড়তো, স্টেমিনা বাড়তো, সাহস বাড়তো। আবার পাশাপাশি নিজের মর্যাদা ক্ষুণ্ণ করেও এটা করা ঠিক না। হ্যাঁ, আন্তর্জাতিক বিষয়ে এখন প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনাম থাকছে, ইরান, যুক্তরাষ্ট্র ইত্যাদি বিষয়ে। আজ শিরোনামটি এরকম যে ইরানে হামলার শঙ্কা, মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক। এটা তো আসলে এই যে মানে ট্রাম্প, সে যে কী করতে চাচ্ছে এ একটা বোঝা খুব মুশকিল। আবার আমেরিকা যে কাজটা করলো, ধরেন ভেনেজুয়েলা থেকে যেভাবে তুলে নিয়ে গেল প্রেসিডেন্টকে এবং তার স্ত্রীকে, সেটাও কিন্তু খুব দুঃখজনক একটা ব্যাপার। ইরানের ক্ষেত্রে যেটা হয়েছে, একই রকম ধমক হুমকি দিয়েছিল ট্রাম্প, কিন্তু পরে বুঝতে পেরেছে যে না, ইরান আর ভেনেজুয়েলা এক না। ইরান যথেষ্ট ক্ষমতাধর, শক্তিশালী, এবং বিশেষ করে অ্যাটমিক উইপেনে তারা যথেষ্ট ওয়েল স্ট্রেংথ, এবং যে কারণে কিন্তু ট্রাম্প আবার একটু পিছিয়ে গেল, তার সুর নরম হলো। কিন্তু কথা সত্যি যে সুযোগ পেলে সে আবার ছবল মারবে, আর সে যদি ছবল মারে, ইরান ছেড়ে দেবে না। ইরানও তার পাল্টা জবাব দেবে। ইরানও পাল্টা জবাব দিয়েছে, পাল্টা হুমকি দিয়েছে তো, হ্যাঁ, দিয়ে রেখেছে। কিন্তু যাই হোক, এর পরিণতি বিশ্বে বা এই অঞ্চলে কেমন হবে? এই পরিণতি যদি সত্যি সত্যি এ ধরনের কোনো যুদ্ধ হয়, তাহলে এই অঞ্চল না, সারা পৃথিবীর একটা প্রচণ্ড নেতিবাচক প্রভাব পড়বে, এবং যেটা আসলে কাম্য না। আমরা সভ্যতার কথা বলে অসভ্য আচরণ করছি, এটা ঠিক না। আমাদের মনে হচ্ছে যে আমরা সেই গুহা যুগে ফিরে যাচ্ছি। কারণ ইচ্ছা হলো আরেক দেশ থেকে সেই দেশের প্রেসিডেন্ট বউকে আমরা তুলে নিয়ে চলে আসলাম, এটা তো হতে পারে না। তারপরে ধরেন যে গাজাতে এত মানবিকতার কথা বলি, এত বড় বড় কথা বলি, গাজাতে কি পরিমাণ শিশুকে হত্যা করা হয়েছে, ওটা চিন্তা করলে কি মনে হয় যে এরা মানুষ? একটা সলিউশন যেতে হবে। কিন্তু এখন যেটা অনেকে বলে, বা দুষ্টু লোকেরা বলে, যে আমেরিকা চায় না কোথাও সুন্দরভাবে কোনো ঘটনার, কোনো যুদ্ধ বা কোনো কিছুর শেষ হোক। কারণ হলো, যতক্ষণ এটা জিয়ে রাখা যায় ততই তাদের লাভ, এবং তারা অস্ত্র বিক্রি করতে পারবে এটার বিনিময়ে। যেমন একদিনেই
ভেনেজুয়েলা থেকে যে পরিমাণ তেল তারা তুলে নিয়ে গেছে, এই জিনিসগুলো আরও সহজ হবে। রান্নার চুলা জ্বালাতে ভোগান্তি কমছে না, এটি অনেক দিন ধরে একটি শিরোনাম। আমরা গ্যাস সংকটের কথা আমরা দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে যদি আপনি বলেন। শুধু গ্যাস কেন, গ্যাস, ইলেকট্রিসিটি, পানি, তিনটাতেই যে লিকেজ হয়, যে ড্রেনেজ হয়, এটাকে কমাতে না পারলে কিছু হবে না। একটা ব্যাপার হলো যে শীতকালে ন্যাচারালি গ্যাস একটু প্রবলেম করে শীতের কারণে, কিন্তু আসল সমস্যা সেখানে না। আমাদের যদি 1 লক্ষ বৈধ মানে গ্যাসের ব্যবহারকারী থাকে, তাহলে 2 লক্ষ অবৈধ ব্যবহারকারী আছে, এবং এরা কিন্তু ওই গ্যাস কর্তৃপক্ষের সাথে যোগসাজশ করেই কিন্তু এটা চালিয়ে যাচ্ছে। একইভাবে দেখবেন যে আপনি বিভিন্ন রাস্তায় ফুড কোর্ট বাতি জ্বলছে, একটারও কিন্তু কোনো মিটার নাই বা কোনো সিস্টেম নাই, সব ওই রাস্তার লাইন থেকে লাইন নিয়ে চালাচ্ছে। এইভাবে কিন্তু প্রতিটা ক্ষেত্রে এই ড্রেনেজগুলো আমরা কন্ট্রোল করতে পারছি না। গ্যাসের আপনি সোজা হিসাব দেখেন, 1 লক্ষ যদি গ্রাহক থাকে, 2 লক্ষ অবৈধ গ্রাহক। এই 2 লক্ষ অবৈধ গ্রাহককে বন্ধ করলেই তো এখানে প্রেশারটা চলে আসবে, খুব স্বাভাবিক। কিন্তু সেদিকে তো যেতে পারছে না বা যাচ্ছে না। উৎপাদনের সংকটের কথাও এখানে উৎপাদনের সংকট যতটুকু আছে, তার চেয়ে মুশকিল হলো যে কম্বিনেশন বা কোঅর্ডিনেশন। আমাদের যেখানে যতটুকু উত্তোলনের ব্যবস্থা আছে, আমরা একবার এখানে একটু খোঁচা মারি, আবার পিছিয়ে যাই, একবার এই দেশকে বলি, আবার ওই দেশকে বলি। আমরা নিজেরাই তো স্থির না, এবং স্থির না হলে পরে তো এটা হবে না। এটা বিরাট বড় মানে ইনভেস্টমেন্ট, এবং সেখানে রিটার্নের কথাটাও সবাই চিন্তা করে। আমি আবারও বলছি যে গ্যাসের যতটুকু আমাদের রিজার্ভ আছে, এটা যদি প্রপার ইউটিলাইজেশন হয়, তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ জনাব কাজী রওনক হোসেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সবশেষ আমাদের সম্মানিত আলোচক যেটি বলছিলেন যে অব্যবস্থাপনা, অনিয়ম এগুলো দূর করার জন্য যদি কঠোর এবং সঠিক ব্যবস্থা নেওয়া যায়, তাহলে বিদ্যমান সম্পদ দিয়েও অনেক সময় অনেক কিছু সুব্যবস্থাপনায় নিয়ে আসা সম্ভব হয়। আমরা আশা করি নীতি নির্ধারকরা আমাদের কথা শুনছেন। ভালো থাকবেন সবাই। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি এ পর্যন্তই।